আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান আগামীকাল যোগ দেবেন পোলো গ্রাউন্ডের জনসভায়। দেশে চাঁদাবাজদের ঠাঁই হবে না, উত্তরবঙ্গে নির্বাচনী সমাবেশে বললেন জামায়াতের আমির। কারওয়ান বাজারে চাঁদাবাজি নিয়ে খুন হন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির, বলছে ডিবি। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা আছে তাদের প্রায় ৮-৯টা গ্রুপ আছে, ওখানে বিভিন্ন নামে তারা চাঁদা তোলে। নিরাপত্তার অজুহাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা বাংলাদেশ ছেড়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২০ বছর পর আজ বন্দরনগরী চট্টগ্রাম গেলেন। কাল তিনি ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দেবেন। তারেক রহমান সন্ধ্যা ৭:১৫টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও চট্টগ্রাম মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ চট্টগ্রামের শীর্ষ নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তারেক রহমানের সফর ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নগরীর প্রধান সড়ক, মোড় ও অলিগলি ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফর করেন ২০০৫ সালের ৬ মে। এদিকে তারেক রহমানের জনসভা ঘিরে পোলো গ্রাউন্ডে প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে বিএনপি। দর্শক, তারেক রহমানের চট্টগ্রাম সফর নিয়ে আরও তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, চট্টগ্রামে পৌঁছানোর পর তারেক রহমান আজ কোথায় অবস্থান করছেন এবং আগামীকাল পোলো গ্রাউন্ডের সমাবেশে তিনি কখন নাগাদ যেতে পারেন আমাদের জানাবেন প্লিজ। জ্যোতি, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম রেডিসন হোটেলের সামনে। তারেক রহমান এখানে এসে পৌঁছেছেন রাত 9:45টার দিকে এবং তিনি আগামীকাল, আমরা এখন পর্যন্ত যেটুকু জানি, তিনি আগামীকাল সকাল 11টায় পোলো গ্রাউন্ড মাঠে তিনি বক্তব্য রাখবেন। একটি মত বিনিময় করার কথা রয়েছে। তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু নেতাকর্মীদের উৎসব আমেজ বিরাজ করছে। এই মুহূর্তে রাত প্রায় 11টা বাজে। এই মুহূর্তে নিশ্চয়ই আপনি আমার ক্যামেরার চোখে দেখছেন এখানে নেতাকর্মীদের ভিড়। উৎসুক যে নেতাকর্মীরা, তাদের পাশাপাশি আমরা দেখেছি নগরীতে অনেক মানুষও কিন্তু চট্টগ্রামের রেডিসন ব্লুর যে আশপাশ এলাকা আছে, কাজীরজড়ি এবং স্টেডিয়াম এলাকা, এখানে ভিড় করছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। তার যে গাড়ি বহর লাল সবুজের যে গাড়ি, বাস, সেই বাসের আশপাশে আমরা দেখেছি এখানে তাদের নেতাকর্মীরা সবাই তাকে একটু স্বাগতম জানানোর জন্যই দুধারে কিন্তু তারা দাঁড়িয়েছিলেন। এই মুহূর্তে তারেক রহমান রেডিসন ব্লুতে তিনি অবস্থান করছেন। তার সাথে চট্টগ্রামের জ্যেষ্ঠ নেতারা এবং যারা 16টি আসনের ধারে শেষে যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু তার সাথে দেখা করেছেন এখানে। এবং এখানকার যারা সাধারণ নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু হোটেলের বাইরে অবস্থান করছেন। আসলে তাদের চেয়ারপারসন কিন্তু ভেতরে আছেন, তার সাথে তারা এখন সরাসরি দেখা করতে পারছেন না, কিন্তু তিনি যে হোটেলে রয়েছেন সেই হোটেলের বাইরে দাঁড়িয়েই কিন্তু তারা আনন্দ উপভোগ করছেন। পুরো চট্টগ্রাম শহর জুড়ে কিন্তু এ ধরনের উৎসবের আমেজ আমরা দেখেছি আজকে দুপুরের পর থেকে। যেহেতু দীর্ঘ 21 বছর পর, প্রায় 20 বছর পর 21 বছরে তিনি চট্টগ্রামে এসেছেন এবং তাকে এক নজর দেখার জন্যই কিন্তু সাধারণ নেতাকর্মীদের পাশাপাশি যারা উৎসুক জনতা রয়েছেন তারাও কিন্তু অনেকে এখানে হাজির হয়েছেন। এবং চট্টগ্রামের যেহেতু পোলো গ্রাউন্ড মাঠে কালকে সকাল 11টায় তিনি বক্তব্য রাখবেন, সেই ক্ষেত্রে চট্টগ্রাম পোলো গ্রাউন্ডের মাঠে যে ঐতিহাসিক মাঠ, সেটিতে জনসভার যে ঐতিহাসিক আবারও বিরল সৃষ্টি করার জন্য এখানে নেতাকর্মীরা বলছেন প্রায় 10 লাখ মানুষের সমাগম ঘটবে, এমনটাই বলছেন। এবং সকাল থেকেই কিন্তু ভোর থেকেই মোটামুটি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসা শুরু করবেন। এখন পর্যন্ত আমরা দেখেছি অনেকে কিন্তু রাতেই শহরের মধ্যে এসে পৌঁছেছেন এবং তারা রাত্রি যাপন করছেন নগরীর বিভিন্ন হোটেলগুলোতে। আমরা খবর পেয়েছি চট্টগ্রাম শহরের যে আবাসিক হোটেলগুলো রয়েছে প্রত্যেকটা হোটেলে কিন্তু কোনো ধরনের সিট খালি নেই। চট্টগ্রাম শহরের বাইরে বিভিন্ন জায়গা থেকে এখানে হাজার হাজার নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং
চট্টগ্রামের মূলত যেহেতু হোটেল রেডিসনে তিনি আছেন, রেডিসনের বাইরে আমরা দেখছি পুরো এলাকাটা জুড়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে নেতাকর্মীরা আছেন, তারা আনন্দ উপভোগ করছেন। অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন তাদের কাছে আজকে এটা ঈদের মতো মনে হচ্ছে। তাদের নেতাকে তারা দেখছেন এবং তাদের নেতাকে শুধু এক নজর দেখার জন্য তারা এখানে হাজির হয়েছেন। তাদের নেতার সাথে কিন্তু সরাসরি তারা দেখা করতে পারছেন না, কিন্তু ওই যে গাড়ি করে তিনি এসেছেন, গাড়ির ভেতর থেকে তাদেরকে হাত নেড়ে তাদেরকে তিনি যে তাদের স্বাগতমটা তিনি নিয়েছেন, সেটির জন্যই কিন্তু তারা অনেক বেশি আনন্দ প্রকাশ করছেন। জুটি চট্টগ্রামের যে হোটেল রেডিসনের আশপাশ জুড়ে কিন্তু উল্লাস নেতাকর্মীদের, এবং তারা অপেক্ষা করছেন আগামীকাল সকাল 11টায় তিনি বক্তব্যে কি বলবেন এবং দিক নির্দেশনামূলক কি বক্তব্য দেবেন সেটির অপেক্ষায় রয়েছেন এখানকার সাধারণ নেতাকর্মীরা। জ্যোতি। রুনা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তারেক রহমানের সমাবেশস্থল ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। মোহসান, 20 বছর পর তারেক রহমান সমাবেশ করবেন পোলো গ্রাউন্ডে। সেখানকার প্রস্তুতি ও নিরাপত্তা কেমন দেখছেন আমাদের জানাবেন। যদি প্রস্তুতি কিন্তু একেবারে কমপ্লিট বলা যেতে পারে। আমরা দেখছি যে পেছনে মঞ্চ প্রস্তুত হয়ে রয়েছে এবং সামনে যে আসন বিন্যাস সেটিও কিন্তু এখন প্রস্তুত হয়ে গিয়েছে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই, দেখছেন যে সাদা একটি ধবধবে সাদা আমরা একটি মঞ্চ দেখতে পাচ্ছি এবং এখানে অসংখ্য নেতাকর্মীদের জন্য বসার আসনের ব্যবস্থা করা হচ্ছে এবং শেষ মুহূর্তের একদম আমরা দেখছি এখন মঞ্চ প্রস্তুত হলেও আনুষঙ্গিক যেই প্রস্তুতি রয়েছে, কিছু ডেকোরেশনের ব্যাপারগুলো এখন আসলে আলোকসজ্জার ব্যাপারগুলো এখন আসলে করা হচ্ছে। এছাড়া এখনো আমরা দেখছি যে বেশ কিছু নেতাকর্মী কিন্তু এরই মধ্যে এই যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ ঘিরে সেখানে উপস্থিত হয়েছেন। তারা আগামীকাল এখানে যে তারেক রহমান বক্তব্য রাখবেন সেটার আকাঙ্ক্ষা তাদের অনেক দিনের ছিল, তারেক রহমানকে সামনাসামনি দেখবেন এবং তার কথা শুনবেন, এবং আগামীকাল কিন্তু তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে এবং তারা তারেক রহমানকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেকেই কিন্তু উৎসুক নেতাকর্মী যারা রয়েছেন তারা রাত থেকে এখানে অবস্থান করবে বলে জানিয়েছেন এবং ভোর থেকেই এখানে যে পলো গ্রাউন্ড মাঠ রয়েছে সেখানে নির্বাচনী সমাবেশের এই বিএনপি নির্বাচনী সমাবেশে অংশ নিতে চট্টগ্রাম এবং এই আশেপাশের জেলার যে নেতাকর্মী রয়েছেন বা বিএনপি সমর্থক রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে পলো গ্রাউন্ডকে ঘিরে নিরাপত্তার যে বিষয়টি কিন্তু এখনো আমরা সেভাবে দেখতে পাইনি, তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে সকাল থেকে আসলে নিরাপত্তা জোরদার করা হবে এবং এখানে যত ধরনের নিরাপত্তা মহড়া রয়েছে সমাবেশের আগেই কিন্তু সেটা সম্পূর্ণ করা হবে। তবে এখানে নিরাপত্তা কর্মীরা এখন রয়েছেন, তবে যেহেতু এখনো সমাবেশের প্রস্তুতি চলছে সেক্ষেত্রে আমরা নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। এখানে যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন তাদের জন্য মঞ্চের সামনে আসন বিন্যাস করা হয়েছে এবং পাশেই যারা সমর্থক রয়েছেন দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য বিশাল মাঠে আসলে অবস্থান করার ব্যবস্থা করা হয়েছে এবং পলো গ্রাউন্ডের যে আশেপাশের এলাকা সেই এলাকা জুড়ে কিন্তু শব্দের ব্যবস্থা করা হয়েছে, মাইক্রো যেই শব্দ রয়েছে শব্দ সেই ব্যবস্থা করা, স্পিকারের ব্যবস্থা করা হয়েছে। আমরা এছাড়া দেখছি যে তারেক রহমান কিন্তু 7:30 পর কিন্তু চট্টগ্রামে পৌঁছিয়েছেন এবং তিনি বিমানবন্দর থেকে এরই মধ্যে হোটেলে উঠেছেন এবং সেই হোটেলকে কেন্দ্র করে নেতাকর্মীদের বেশ ভিড় রয়েছে এবং সেখানে নেতাকর্মীদের আমরা উচ্ছ্বাস দেখতে পেয়েছি। ঠিক সেই উচ্ছ্বাস কিন্তু পলো গ্রাউন্ডের যেই মঞ্চ রয়েছে সেই মঞ্চের পাশেও যারা নেতাকর্মী উপস্থিত হয়েছেন তাদের মধ্যেও আমরা সেই উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি। তারা বলছেন যে দীর্ঘ 20 বছর পর তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হয়ে কিন্তু চট্টগ্রামে কথা বলতে আসছেন, বিএনপির পক্ষে ভোট চাইতে আসছেন এবং তাকে সামনে দেখার যে আগ্রহ তাদের অনেক দিনেরই ছিল এবং তারা বলছিলেন যে তারেক রহমানকে দেখতে পাওয়া তাদের জন্য অনেক বড় পাওয়া। সব বয়সের মানুষরা কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছেন তারেক রহমানকে সামনাসামনি দেখার এবং তার সাথে কথা বলার। জ্যোতি। মোহসান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, তারেক রহমানের সমাবেশ ঘিরে চট্টগ্রাম থেকে আমাদের দুই সহকর্মী রুনা আনসারি এবং জহিরুল মোহসান আমাদের সাথে যুক্ত ছিলেন। যাচ্ছি পরের খবরে। রাজধানীতে খোলা আকাশের নিচে তরুণ তরুণীদের সঙ্গে আজ আড্ডা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একটি পার্কে বিএনপির আয়োজনে রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ী 10 জন এতে অংশ নেন। তাদের কাছে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত তা জানতে চান তারেক রহমান।
গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্ক। শনিবার দুপুর 2টা একদল তরুণ তরুণীর সঙ্গে আড্ডায় বসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সঙ্গে মেয়ে জাইমা রহমান। বিএনপি চেয়ারম্যান দেশে ফেরার পর সর্বোচ্চ নিরাপত্তার যে আনুষ্ঠানিকতা তা নেই এখানে। আপনি যখন ইউনিভার্সাল করে দিবেন তখন কিন্তু এটার প্রতি ওই আকর্ষণ কমে যাবে। বিএনপির দেশ গড়ার প্রস্তাবিত পরিকল্পনায় জনগণকে সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করে বিএনপি। গত বছরের 16 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 2200-র বেশি প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে 10 জন বিজয়ী হন। তো ওদের একটা ছেলে আছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিএনপি প্রস্তাবিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া, ইমাম মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আমি যেমন দেশ চাই এই 11টি থিমের যে কোনো একটির ওপর ভিত্তি করে রিল তৈরি করেন। মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান শিরোনামে এই অনুষ্ঠানে তারেক রহমান ও তার মেয়ে জাইমাকে কাছে পেয়ে তরুণ তরুণীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আগামীতে বিএনপি কোন কোন জায়গায় কাজ করতে পারে এ বিষয়ে তরুণ তরুণীদের ভাবনা সম্পর্কে জানতে চান তারেক রহমান। আমরা ইনশাআল্লাহ গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই চারটাকে আমরা একটা টিম করে কাজ করব। আমরা যাচ্ছি বছরে মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি, ইজি করে আনতে চাচ্ছি। তরুণ তরুণীদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেন বিএনপি চেয়ারম্যান। আমরা যদি এই সিটিগুলোকে ঘিরে স্যাটেলাইট টাউন বানাতে পারি তাহলে হবে কি, ওখানে খরচ যেহেতু কম হবে, ওখানে যেহেতু স্কুল ফ্যাসিলিটি, চিকিৎসা হেলথ ফ্যাসিলিটি এগুলোও বিল্ড আপ করবো আমরা, সিকিউর থাকবে জায়গাগুলো, খরচ কম হলে তখন আমরা ধরে নিতে পারি, যেটা আমরা দেখেছি দ্বীপের অন্যান্য দেশে যারা এখন করেছে তারা ওই জায়গায় চলে যায়। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে ওয়াশিংটন পোস্টে যে খবর প্রকাশিত হয়েছে তার সত্যতা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় ঠাকুরগাঁও 1 সংসদীয় আসনের জাঠিভাঙা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত রয়েছে যা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকি স্বরূপ। এর আগে নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে গণসংযোগ করেন মির্জা ফখরুল। জামাতের সঙ্গে আমেরিকার একটা গোপন আঁতাত রয়েছে, এই আঁতাতটা বাংলাদেশের জন্য ভালো নয়, এটা বাংলাদেশ ক্ষতি করবে। আমরা এই বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ব্যাখ্যা চাই যে ওয়াশিংটন পোস্টে যে নিউজটা বেরিয়েছে এই নিউজটা কতটুকু সত্যি এবং এটার ব্যাখ্যাটা কি। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজদের ঠাঁই এদেশে আর হবে না। চাঁদাবাজ ঠেকাতে ব্যক্তি বা মার্কা দেখে নয়, নীতি ও আদর্শের ভিত্তিতে ভোট দিতে হবে। আজ বগুড়া, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান আরও বলেন, বিপদের সময় যারা দেশ ছেড়ে পালিয়ে যায় তারা বসন্তের কোকিল ছাড়া আর কিছু নয়। বিএনপির অন্যতম বড় ভোট ব্যাংক হিসেবে পরিচিত বগুড়া উত্তর অঞ্চলের নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে শনিবার এ জেলায় সফর করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুর 2টার দিকে অংশ নেন শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায়। তিনি সমাবেশ স্থলে পৌঁছার অনেক আগেই অসংখ্য নেতাকর্মী ও সমর্থক জড়ো হন। তাদের স্লোগানে কেঁপে ওঠে চারপাশ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে সৎ নেতৃত্বের, যেখানে থাকবে না কোনো জুলুমবাজ। জনগণের ভোটে জামায়াতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়ে আগামী 5 বছর দেশ চালাতে চাই। আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। বিকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন, তার দল কারো আধিপত্য ও চোখ রাঙানিকে ভয় করে না। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এর আগে গাইবান্ধার পলাশবাড়ির SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন শফিকুর রহমান। বলেন, তার দল রাষ্ট্র ক্ষমতায় গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
আমাদের চুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই আর নূতন চোরদের হাত যদি আমরা অবশ করে দিতে পারি, বাংলাদেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে ইনশাআল্লাহ, লাফিয়ে লাফিয়ে। রাত 8টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতে ইসলামের আমির। জামাত সহ 10 দলীয় জোটের নির্বাচনী পথসভা, যার নেতৃত্ব দিয়েছেন জামাতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামীতে জনগণের ভোটে সরকার গঠন করলে সব দলকে নিয়ে একটি গঠনমূলক সংসদ গড়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাবনা জেলার এডওয়ার্ড কলেজ মাঠ থেকে নূর আলম, দীপ্ত সংবাদ, পাবনা। সময় যত গড়াচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। প্রার্থী ও তাদের নেতাকর্মীদের পদচারণা বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন শনিবার টেকনাফ থেকে তেতুলিয়া সর্বত্র প্রার্থীদের পদচারণায় সরগরম। নেতাকর্মীদের নিয়ে সকালেই মাঠে নেমে পড়েন তারা। আপনাদের সামনে বক্তব্য রাখবেন। কুড়িগ্রাম 2 আসনের বিএনপির প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ সদরের বেলগাছা ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করেন। তিনি ধানের শীষে ভোট চান। আমি সকল দলের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে আপনারা এবার উন্নয়নের জন্য আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে কুড়িগ্রামের উন্নয়ন করার আমাকে সুযোগ করে দিন। একই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী আতিকুর রহমান মুজাহিদ দিনভর বিভিন্ন স্থানে প্রচার চালান। বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন। আমি যে জয়লাভ করি কুড়িগ্রামকে আমি স্ট্রেট একটা কথা বলি, আত্মমর্যাদাশীল কর্মমুখর একটা জেলা দেখতে চাই। দুপুরের পর ভোলার নতুন বাজার এলাকায় গণসংযোগে নামেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি এলাকার উন্নয়নে ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। সুন্দর, মানবিক, শান্তিপূর্ণ ভোলা করতে চাই, যেখানে চাঁদাবাজি হবে না, যেখানে লুট হবে না। নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর 6টি আসনের প্রার্থীরা। দুপুরে রাজশাহী 3 আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকায় গণসংযোগ চালান। এ সময় তিনি লিফলেট বিতরণ করেন। একই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী আবুল কালাম আজাদও সারাদিন গণসংযোগ করেছেন। তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান। বরিশালে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় গণসংযোগ করেন বরিশাল 5 আসনের বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। জাতীয়তাবাদী শক্তিকে সুসংহত করতে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। একই আসনে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী সকালে নগরীর বান্ধ রোড এলাকায় নির্বাচনী প্রচার চালান। তিনি সাম্যের বাংলাদেশ গড়তে ভোট চান। শ্রমজীবী মানুষ, যারা তরুণ ভোটার, নারীরা যারা আছে, তারা আমাদেরকে একেবারে আকুণ্ঠ সমর্থন দিচ্ছেন। খুলনা 6 আসনে জামায়াত ইসলামের প্রার্থী আবুল কালাম আজাদ সকাল থেকে উঠান বৈঠক ও প্রচারণায় ব্যস্ত সময় পার করেন। খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর রূপসা ট্রাফিক মোড়, বেড়িবাঁধ ও 22 নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। লক্ষ্মীপুর 3 আসনে বিএনপির শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সদর উপজেলার জকসিন বাজার, বাঙ্গাখা, মজুপুর এলাকায় গণসংযোগ করেন। ধানের শীষ মার্কায় ভোট চান তিনি। নরসিংদী 1 আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন চিনিশপুরে জুলাই যোদ্ধা তাহমিদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখল বাণিজ্য কেন্দ্র করেই খুন হয়েছেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির। আজ সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্যই জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মুসাব্বির হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও দখল বাণিজ্যকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপের নির্দেশে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। দিলীপ ওরফে বিনাশ, এরকম একটা নাম আছে, আপনারাও কয়েকটা মিডিয়া এটা নিয়ে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা আছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছে একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে,
দেখবেন দিস ইজ ট্রু। আমরা প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি সম্ভবত দেশের বাইরে আছে, ওরাও এরকম কথাই বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী আর কি। এই হত্যাকাণ্ডের অন্যতম শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি প্রধান জানান, কারণ বাজার কেন্দ্রিক 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই। আমরা প্রাথমিকভাবে ইয়ে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আমরা গত 7 জানুয়ারি রাতে রাজধানীর কারণ বাজারে স্টার হোটেলের পেছনে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। নিরাপত্তার অজুহাতে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 9 ভারতীয় কর্মকর্তা বিনা অনুমতিতে বাংলাদেশ ছেড়ে গেছেন। বিদ্যুৎ কেন্দ্রটির উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সকালেও এই কর্মকর্তাদের না পেয়ে খোঁজ খবর শুরু করে কর্তৃপক্ষ। ভোমরা স্থলবন্দর দিয়ে তাদের ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এই বিষয়ে প্রকল্প পরিচালক রামানাথ পূজারীকে অবহিত করা হলে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন ওই কর্মকর্তারা নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ ত্যাগ করেছেন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আনসারের মাধ্যমে 4 স্তরের কঠোর নিরাপত্তা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবার ভোটের মাঠের আয়োজন, নির্বাচন পথে পথে। চট্টগ্রামের সর্বত্রই এখন নির্বাচনী লড়াইয়ের মাঠ। বিএনপি ও জামায়াতের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা সকাল বিকাল যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন তাদের পাশে থাকার প্রতিশ্রুতি। সেখানকার খবর জানাচ্ছেন জহিরুল মোহসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পথপথের আয়োজনে আমরা এখন রয়েছি চট্টগ্রামে। চট্টগ্রাম 9 আসনে রয়েছি। আমার ঠিক পেছনে চট্টগ্রাম 9 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান গণসংযোগ করছেন এবং তিনি নির্বাচনে তার ভোটার যারা রয়েছেন এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং ভোট চাইছেন। চলে যাব তার কাছে। কেমন চলছে আসলে গণসংযোগ? এই যে একটু নির্বাচনে যেভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইনশাআল্লাহ থাকবে এবং মানুষ যে বিগত দিনে ভোট দিতে পারে নাই সে ব্যথা, সেই বেদনা মানুষের মধ্যে আছে। মানুষ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ভোট দেওয়ার জন্য দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে। ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের আগামীর নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ পাবো। এই আসনটিকে নিয়ে এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের অনেক স্বপ্ন রয়েছে। আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনি তাদের কি স্বপ্ন পূরণ করবেন? চেষ্টা করবো ওই আকাঙ্ক্ষাগুলোর মধ্যে মানুষের যে প্রাত্যহিক যে সমস্যা আছে, যে সন্ত্রাস, এই যে চাঁদাবাজি, যে মাদকের যে সমস্যা আছে, কিশোর গ্যাংয়ের যে সমস্যা আছে, এগুলো দূর করার জন্য তিনি বলছিলেন এই আসনের যত ধরনের উন্নয়ন দরকার নির্বাচিত হলে সেই উন্নয়ন করবেন এবং শিক্ষা ক্ষেত্রে এবং আইন শৃঙ্খলা রক্ষায় তিনি অবদান রাখতে চান। এখন আমরা রয়েছি চট্টগ্রাম 10 আসনে। অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি তিনি তার জনসংযোগে ব্যস্ত রয়েছেন। আমরা এখনই তার কাছে চলে যাব, জানতে চাইবো জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন, কেমন সাড়া পাচ্ছেন আসলে ভোটারদের? চট্টগ্রাম 10 আসনের মানুষ আমাদেরকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি মানুষের ভাষা বোঝার চেষ্টা করেছি। তারা আমাকে দীর্ঘদিন ধরে আমি তাদের সাথে সময় কাটানোর কারণে, এবং আমি 16 নম্বর ওয়ার্ডে কাজ করেছি অনেক দিন আগে থেকেই। প্রায় 35 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আমার চট্টগ্রাম মহানগরীতে। আলহামদুলিল্লাহ চট্টগ্রামের 10 আসনের মানুষ এবার আমাদেরকে নিরাশ করবে না। আমি আশা করি চট্টগ্রামের মানুষ এইসব বিষয়ে মূল্যায়ন করেই আমাদেরকে বিপুল ভোটের ব্যবধানে আমাদেরকে জয়লাভ করাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। বিজয় 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 হবে ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম 10 আসনের জামায়াত মনোনীত প্রার্থী শামসুজ্জামান হেলালির সঙ্গে। তিনি বলছিলেন জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী এবং এবারের নির্বাচনে তিনি জয়লাভ করে জনগণের পাশে থাকতে চান।
যুদ্ধ থামাতে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজও 3 দেশের কর্মকর্তাদের আলোচনায় বসার কথা রয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চিফ অব জেনারেল স্টাফ ইগর কস্তিউকভ ও বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ। আর ইউক্রেনের পক্ষে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তম উমারভ সহ কয়েকজন। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। সকল জল্পনা কল্পনা শেষে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টাইগারদের পরিবর্তে জায়গা দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলবে না জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল বিসিবি, কিন্তু এই অনুরোধে সাড়া দেয়নি আইসিসি। 21 জানুয়ারি আইসিসি ভার্চুয়াল বোর্ড সভা করে। সেখানে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয় ভারতে খেলতে হবে বাংলাদেশকে, নয়তো বিকল্প ভাববে তারা। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে আজ স্কটল্যান্ডকে নেওয়ার ঘোষণা এলো। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। 20 বছর পর চট্টগ্রামে তারেক রহমান আগামীকাল যোগ দেবেন পোলো গ্রাউন্ডের জনসভায়। দেশে চাঁদাবাজদের ঠাঁই হবে না, উত্তরবঙ্গে নির্বাচনী সমাবেশে বললেন জামায়াতের আমির। কারওয়ান বাজারে চাঁদাবাজি নিয়ে খুন হন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির, বলছে ডিবি। নিরাপত্তার অজুহাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে 9 ভারতীয় কর্মকর্তা বাংলাদেশ ছেড়েছেন। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।